দ্য সাইকোলজি অব মানি। টাকা কড়ির মনস্তত্ত্ব। ধনসম্পদ, লোভ এবং সুখ বিষয়ক এক নিরন্তর পাঠ। মর্গেন হাউসের লেখা। এই বই প্রত্যেকের কাছে একটি করে থাকা উচিত। জেমস ক্লিয়ার এটি পড়েছেন। নিউ ইয়র্ক টাইমস সর্বাধিক বিক্রিত বই অ্যাটমিক হ্যাবিটস এর লেখক। নেপোলিয়নের কথাই, সেই ব্যক্তি প্রতিভাধর যে নিবিষ্ট হয়ে নিজের স্বাভাবিক কাজকর্ম করে চলেন, অথচ তার চারপাশের অন্য সকলে কোনো না কোনো বিষয়ে অতিমাত্রায় আবেগপ্রবণ বা অন্য কিছুর সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়ছেন। এই পৃথিবীতে কত কিছু সংশয়াতীতভাবে স্পষ্ট দেখা যায়, বোঝা যায়, যা সুযোগ পেলেও কেউই কখনো নিরীক্ষণ করে না। শার্লক হোমসের কথায়। ভূমিকা। এই পৃথিবীর বুকে অভিনীত শ্রেষ্ঠ আর্থিক নাট্যরঙ্গ। আমার কলেজ জীবনের বেশ খানিকটা সময় আমি লস অ্যাঞ্জেলসের একটি নামিদামি হোটেলে গ্রাহকদের গাড়ি পার্কিংয়ের সহায়ক হিসেবে কাজ করে কাটিয়েছি। সে সময় একজন প্রযুক্তিবিদ্যার বিশেষজ্ঞ এই হোটেলে খুব ঘন ঘন অতিথি হয়ে আসতেন। তিনি সত্যিই একজন প্রতিভা সম্পন্ন ব্যক্তি ছিলেন। মাত্র 20 বছর বয়সে তিনি ওয়াইফাইয়ের একটি মূল উপাদান ডিজাইন করে সেটির পেটেন্ট নিয়েছিলেন। এর মধ্যেই তিনি বেশ কয়েকটি কোম্পানি চালু করেও আবার বিক্রি করে দিয়েছিলেন। আমার তখন মনে হতো তিনি সাফল্যকে বশ করে নিজের হাতের মুঠোয় বন্দি করে ফেলেছেন। টাকা পয়সার সঙ্গে ছিল তার এক নিবিড় নিটোল সম্পর্ক, কিন্তু আমার কাছে কেন যেন সেটা নিতান্তই অনাবশ্যক ঝুঁকিতে ভরা এক বিপজ্জনক খেলার মতো লাগত। তিনি নিজের কাছে সবসময় $100 বেশ মোটা একটা বান্ডিল রাখতেন, আর কেউ দেখতে চাক বা না চাক তাতে মোটেও পরোয়া না করে চেনা জানা সকলকে তিনি এই বান্ডিলটা দেখিয়ে বেড়াতেন। তিনি প্রবল নেশাগ্রস্ত হয়ে সবার সামনে এবং জোর গলায় তার সম্পদের বিপুলতার বড়াই করতেন এবং সবাইকে নানান বিষয়ে প্রস্তাব দিয়ে বেড়াতেন। একদিন তিনি আমার এক সহকর্মীকে কয়েক হাজার নগদ ডলার দিয়ে বললেন, রাস্তাটার শেষে গেলে একটা সোনার গয়নার দোকান দেখতে পাবেন, সেইখানে গিয়ে আমার জন্য কয়েক হাজার ডলারের সোনার মুদ্রা কিনে এনে দিন। 1 ঘন্টা পর দেখা গেল তিনি ও তার বন্ধুরা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি একটা ডকে গিয়ে জড়ো হয়েছেন। তাদের সবার হাতে কয়েকটা করে সেই সোনার মুদ্রা রয়েছে। খানিকক্ষণ পর দেখা গেল তারা সবাই তাদের হাতে থাকা সোনার মুদ্রাগুলি সমুদ্রে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন। ভাবটা এমন যেন জলে তারা পাথর ছুঁড়ছেন, আর কার ছুঁড়ে দেওয়া পাথর কত দূরে যাচ্ছে সেইটি অনুমান করতে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে হেসে কুটিপাটি হচ্ছেন, শুধুই মজার জন্য। কিছুদিন পরের কথা, নিতান্ত অসাবধানতায় রেস্তোরাঁর একটি দামি ঝাড়বাতির দিরি ভেঙে ফেলেন। ম্যানেজার তা দেখে বলেন, ঝাড়বাতির দাম $500 এবং তাকে সেই দামটা তখনই দিতে হবে। ম্যানেজারের কথা শুনে তিনি পকেট থেকে এক গোছা নোট বার করে ম্যানেজারকে বললেন, আপনি আমার কাছে তাহলে সত্যিই $500 চাওয়ার সাহস পেলেন? আর এই কথা বলেই পকেট থেকে বার করা নোটের গোছাটি তার হাতের দিয়ে খুব রেগে গিয়ে বললেন, এই নিন $5000, আমার সামনে থেকে এখনই চলে যান। আশা করি আর কখনো আমাকে এভাবে আপনার কাছে অপমানিত হতে হবে না। আপনি অবাক হয়ে ভাবতেই পারেন, এরকম করে চললে কতদিন আর চলবে?
স্বাভাবিকভাবে বলাই যায় মোটেও বেশি দিন নয়। আমিও বহু বছর পর জেনেছিলাম যে তিনি সর্বশান্ত হয়েছিলেন। এই বইটি লেখার মূল তত্ত্ব হলো আপনার পকেটে কত টাকা আছে সেই পরিমাণের ওপর আপনি কত স্মার্ট আর মেধাশক্তি সম্পন্ন তা নির্ভর করে না, বরং সাধারণভাবে সকলে আপনার চটপটে বুদ্ধিমত্তার প্রকাশ, আপনার ব্যবহার কেমন, কিভাবে আপনি মানুষের সঙ্গে মেশেন, তাদের সঙ্গে আপনার সম্পর্ক রাখেন, এইসবের ভিত্তিতেই আপনাকে বিচার করে। আর খুব বুদ্ধিমান বা চটপটে স্থির বুদ্ধি সম্পন্ন মানুষও কিভাবে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা সত্যিই অন্য কাউকে হাতে ধরে শেখাতে পারেন। এটা কি আদপেই শিখিয়ে পড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয়? বহু ক্ষেত্রেই সহজাতভাবে আপনার সব বিশেষ দক্ষতা থাকলেও আপনার যদি নিজের আবেগের ওপর কোনো নিয়ন্ত্রণই না থাকে, তাহলে স্বাভাবিকভাবে একদিন না একদিন আর্থিক বিপর্যয় হবেই। একইভাবে বিপরীতটাও সত্য। তেমন টাকা পয়সা নেই এরকম একজন খুব সাধারণ মানুষ, যার টাকা পয়সা আয় করা বা খরচ করার ব্যাপারে তেমন কোনো বিশেষ শিক্ষাও নেই, কিন্তু শুধুমাত্র নিতান্তই সাধারণ কিছু আচরণগত দক্ষতা দিয়ে কোনো একদিন তিনি সহজেই ধনবান হয়ে উঠতে পারেন। মানতেই হবে এর সঙ্গে আদপেই বুদ্ধিমত্তা বা মেধার পরিমাপের কোনো যোগসূত্র নেই। আমার পছন্দের উইকিপিডিয়ার শুরুই হচ্ছে এইভাবে: রোনাল্ড জেমস রিড ছিলেন একজন মার্কিন দেশীয় জনহিতৈষী বিনিয়োগকারী, কোনো এক সংস্থার পরিচালক এবং পেট্রোল পাম্পের সহকারী। রোনাল্ড জেমস রিড ভেরমন্ট নামে একটি ছোট্ট গ্রামে জন্মেছিলেন। তিনি ছিলেন তার পরিবারের প্রথম প্রজন্মের হাই স্কুল পাস করা ব্যক্তি, যে তার কলেজের পথে দেখা হওয়া এক প্রায় সকলকে কলেজের কাছাকাছি খানিকটা দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কাকুতি মিনতি করে কোনো রকমই কলেজে পৌঁছাতেন, কারণ প্রতিদিনের যানবাহনের ভাড়াও হয়তো তার পকেটে মজুদ থাকতো না। যারা রিডকে চিনতেন তারা জানেন তার বলার মতো কোনো বিষয় সম্পত্তি থাকার কথা ছিল না। ঠিক তেমনই তার জীবনযাপন সম্পর্কে কোনো উচ্চাসাও ছিল না। জীবনের প্রথম 25টা বছর তিনি একটি মোটর গাড়ির গ্যারেজে সারিয়েই কাটিয়ে দেন। তারপর 17 বছর ধরে জেসি পেনি কোম্পানিতে ঘরদোর মুছে পরিষ্কার রাখার পরিচালক হয়ে মনের আনন্দেই তার দিন কাটত। 38 বছর বয়সে $12,000 দিয়ে দুটি শোবার ঘরওয়ালা একটি বাড়ি কিনে নিশ্চিন্তে বাকি জীবনটা কাটিয়ে দিচ্ছিলেন। 50 বছর বয়সে তার স্ত্রী মারা যান। তারই এক বন্ধু জানান যে আগুন জ্বালানোর জন্য কাঠের টুকরো কেটে রাখা তার খুব প্রিয় শখ ছিল। 2014 সালে 92 বছর বয়সে রিড মারা যান। আর তখনই এই গ্রাম্য পরিচালকের নাম হঠাৎ করেই যেন আন্তর্জাতিক শিরোনামে ঝলমল করে ওঠে। 2014 সালে 2,81,350 জন মার্কিন দেশীয় মারা যান। এদের মধ্যে 4,000 জনের থেকেও কম সংখ্যক ধনী মার্কিন দেশীয় অধিবাসী ছিলেন, যাদের মৃত্যুর পর মোট সঞ্চয় ছিল $80 লক্ষ বা তারও বেশি। রিড ছিলেন তাদের মধ্যে একজন। রিডের মতো একজন গ্রাম্য পরিচালক তার ইচ্ছাপত্রে সৎ ছেলেমেয়েদের $20 লক্ষ দিয়ে গেছেন এবং তার এলাকায় থাকা স্থানীয় হাসপাতাল এবং লাইব্রেরিতে $60 লক্ষেরও বেশি দান করে গেছেন। যারা রিডকে চিনতেন বা জানতেন তারা খুবই অবাক হয়েছিলেন এই ভেবে যে ওই সাধারণ মানুষটি এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে পেলেন। পরে দেখা যায় এখানে না বলার বা না বোঝার মতো গোপন কোনো কিছুই নেই। এমনকি রিড সাহেব কখনো কোনো লটারিও জেতেননি বা উত্তরাধিকার সূত্রেও তেমন বিপুল অঙ্কের কোনো টাকা পয়সা পাননি।
তার নিজের সব খরচ খরচা বাদ দিয়ে তিনি যেইটুকু সঞ্চয় করতেন তা তিনি ব্লু চিপ স্টকেই বিনিয়োগ করতেন। তারপর তিনি অনন্তকাল অপেক্ষা করতেন। আর এইভাবেই ওর স্বল্প সঞ্চয় ক্রমেই বাড়তে থাকে এবং কোনো এক সময়ে তা $80 লক্ষ গিয়ে দাঁড়ায়। ব্যাস, এইভাবেই তিনি খুবই সাধারণ একজন গ্রাম্য পরিচালক থেকে পরোপকারী একজন মানুষ হয়ে উঠলেন। রিডের মৃত্যুর কিছু মাস আগে রিচার্ড নামে আর একজনের নামও খবরে উঠে আসে। রিচার্ড ফুসকোন ছিলেন রিডের ঠিক উল্টো স্বভাবের ব্যক্তিত্ব। যা কিছু রিডের ছিল না, রিচার্ড ফুসকোনের সেই সবই ছিল। তিনি ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত, MBA ডিগ্রিধারী মেরিল রিচের মতো কোম্পানির অন্যতম কর্মকর্তা। কর্মজীবনে তিনি এতটাই আর্থিক সফলতা পান যে মাত্র 40 বছর বয়সে তিনি কেবলমাত্র একজন মানব হিতৈষী হবেন বলে কর্মজীবন থেকে অবসর নেন। মেরিলের প্রাক্তন মুখ্য কর্মকর্তা ডেভিড কোমানস্কি রিচার্ড ফুসকোনের ভূয়সী প্রশংসা করে বললেন, ব্যবসায়িক দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কার্যকারণ ও পরিণতি সম্পর্কিত দূরদর্শিতা ও ব্যক্তিগত সততা তার যেমন ছিল তা খুব কম মানুষেরই থাকে। ক্রেন্সের ব্যবসায়িক পত্রিকায় একবার 40 বছর বয়সের কম বয়সী 40 জন ব্যক্তিত্ব শিরোনামের একটি প্রবন্ধে এত কম বয়সে সফল ব্যবসায়িক মানসিকতার ব্যক্তিত্বের তালিকায় রিচার্ড ফুসকনের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেই সোনার মুদ্রা নিয়ে নিছকই মজার খেলায় মেতে যাওয়া কর্মকর্তার মতো তিনিও সর্বশান্ত হয়ে যান। 2000 সালের মাঝামাঝি ফুসকন সাহেব গ্রিনউইচে বিশাল এক প্রাসাদের মতো বাড়ি বানাতে বাজার থেকে অনেক টাকা ধার নেন। 1800 বর্গ ফুটের এই বাড়িতে ছিল 11টা কলঘর, 2টো লিফট, 2টো কৃত্রিম পুকুর, 7টা গাড়ি রাখার গ্যারেজ। শুনলে অবাক হতে হয় যে এই প্রাসাদময় অট্টালিকার মাসিক রক্ষণাবেক্ষণ খরচ ছিল $90,000 বেশি। 2008 সালে সারা পৃথিবী জুড়ে দেখা দিল আর্থিক মহাদুর্যোগ, অতিমন্দা। এই দুর্যোগে সবার আর্থিক অবস্থার উপর নিদারুণ নেতিবাচক প্রভাব পড়েছিল। এই সময়ে প্রচুর ঋণের দায় এবং টাকাকড়ি ইত্যাদি নগদ সম্পদের অভাবে ফুসকন সাহেব একরকম দেউলিয়া হয়ে যান। 2008 সালে আদালতে দেউলিয়া সংক্রান্ত কোনো এক মামলায় তিনি বিচারকের কাছে আত্মসমর্পণ করে বলেন, আমার বর্তমানে কোনোই আয় নেই। প্রথমে তার পাম বিচে স্থিত বসতবাড়ি বাজেয়াপ্ত করা হয়। 2014 সালে গ্রিনউইচের প্রাসাদ বাজেয়াপ্ত করার পালা আসে। রোনাল্ড জেমস রিড তার সম্পত্তি দান করার 5 মাস আগে রিচার্ড ফুসকনের বাড়ি নিলামে বিক্রি হয়ে যায়। এর বীমা কোম্পানি জানায় যে বাড়িটির যা দাম তার চেয়ে 75% কম দামে সেটা শেষ অবধি বিক্রি হয়ে যায়। বাড়িটার ছাদে ভোজন তথা নাচ করার আলাদা জায়গা সহ স্বচ্ছ আবরণে ঢাকা ইনডোর সুইমিং পুলে রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রাপ্তির কারণেই ফুসকনের বন্ধুদের কাছে এই বিলাসবহুল অট্টালিকার বিশেষ সমাদর ছিল। রোনাল্ড রিড ছিলেন ধৈর্যশীল ব্যক্তি, রিচার্ড ফুসকন ছিলেন অত্যন্ত লোভী ব্যক্তিত্ব। ফুসকনের উচ্চশিক্ষা এবং অভিজ্ঞতায় আহরিত বিপুল সম্পদ গ্রাস করতে রিডের সঙ্গে তুলনায় দুজনের মধ্যে ঠিক এতটুকু ব্যক্তিত্বের পার্থক্যই ছিল। এই দুটো গল্প আপনাদের সামনে আনার মানে এটা কখনোই নয় যে আপনি রিচার্ডের মতো না হয়ে শুরু থেকে রোনাল্ডের মতোই হওয়ার চেষ্টা বেশি করবেন। যদিও সেটা
একরকম ভালো পরামর্শই বটেই। এরা দুজনেই টাকা কড়ি নিয়ে নিয়ন্ত্রণে ও সুরক্ষায় কতটা অন্য এবং অতুলনীয়, সেটাই এই কাহিনীগুলির আকর্ষণীয় বিষয়। এমন অদ্ভুত তুলনা আর কোথাও পাওয়া যাবে, যেখানে একজন ব্যক্তি কোনো উচ্চশিক্ষা, কোনো প্রশিক্ষণ, কোনো পারিবারিক পটভূমি, এমনকি কোনো নিয়মমাফিক অভিজ্ঞতা ও কোনো হাই-ফাই সম্পর্ক ও সংযোগ ছাড়াই অতি সাধারণ জীবনযাপন করে শিক্ষা-দীক্ষায় সেরা প্রশিক্ষণ এবং সেরা ব্যবসায়িক সংযোগ থাকা তো বটেই, তদুপরি সব দিক দিয়েই তার চেয়ে ব্যাপকভাবে শ্রেষ্ঠ এমন কাউকে মানবিকতায় ও উদারতায় হেলায় ছাড়িয়ে কোনো দূরদূরান্তে নিজের সুকীর্তি ছড়িয়ে দিতে পারেন। আমি তো অনেকক্ষণ ভেবেও আর কারোর কথা মনে আনতে পারছি না। হার্ভার্ড প্রশিক্ষিত শল্য চিকিৎসকের চেয়ে ভালো হৃৎপিণ্ড প্রতিস্থাপন করছেন, অথবা সেরা প্রশিক্ষিত কোনো স্থপতির চেয়ে বেশি ভালো করে কোনো আকাশচুম্বী অট্টালিকার নকশা করছেন। রোনাল্ড রিড সম্পর্কে এমন কোনো তুলনামূলক কাহিনী মনে আনাই অবান্তর। এমন কাহিনীও কখনো বোনা হবে না, যেখানে কোনো কোম্পানির একজন সাধারণ পরিচালক বিশ্বের শীর্ষ পরমাণু প্রকৌশলীর দক্ষতাকে ছাড়িয়ে যেতে পারেন। কিন্তু আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র এমন কাহিনীর সূত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। রোনাল্ড রিচার্ড ব্রুনসনের সঙ্গে একইভাবে সহাবস্থান করতে পারেন, যে কারণে এই বক্তব্যটি সত্য হয়ে ওঠে। এর দুটি ব্যাখ্যা হতে পারে। এক, আর্থিক পরিণতি কিছুটা ভাগ্য দ্বারা চালিত হয়, যেখানে এর সঙ্গে বুদ্ধিমত্তা এবং প্রচেষ্টার কোনো যোগসূত্র থাকে না। এটা কিছুটা হলেও সত্য, এবং এই বইতেই এটা আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অথবা ২ নম্বর, এবং আমি মনে করি যেটা আরও বেশি করে দেখা যায়, যে আর্থিক সাফল্য পেতে কোনো কঠিন বিজ্ঞানের জ্ঞানের দরকার হয় না। এটা আসলে এক সহজ দক্ষতা। আপনি কি জানেন তার চেয়ে আপনি কিভাবে এবং কোন নির্দিষ্ট রীতিতে কাজ করেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ এবং বিচার্য বিষয় হয়ে ওঠে। আমি এই সহজ দক্ষতাকেই টাকা পয়সার মনোবিজ্ঞান বলি। টাকা পয়সার ব্যাপারে সহজ দক্ষতা থাকা এর প্রযুক্তিগত দিক থেকে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। ছোট ছোট কয়েকটা কাহিনী ব্যাখ্যা করে এটা নিশ্চিত উপায়ে আপনাকে বুঝিয়ে দেওয়াই হলো এই বইয়ের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আমি এটি এমন এক পদ্ধতিতে করতে চলেছি যাতে রিড থেকে ব্রুনসনের মতো এবং এর মাঝে থাকা সব ধরনের ব্যক্তি এই বইটা পড়বেন এবং আর্থিক বিষয়ে আগের চেয়ে অনেক দৃঢ় তথা নিশ্চিত উপায়ে আরও উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন। ক্রমে আমি এটাই উপলব্ধি করেছি যে আজ পর্যন্ত এইসব সহজ দক্ষতার সঠিক মূল্যায়ন কিন্তু তেমনভাবে বিশেষ একটা করা হয়ে ওঠেনি। পুঁজি বিনিয়োগ তথা বিত্ত বিষয়টা সর্বদা গণিত ভিত্তিক ক্ষেত্র হিসাবে শেখানো হয়, যেখানে আপনি একটি সূত্র বা ফর্মুলায় ডেটা রাখেন এবং এটাই আপনাকে বলে যে কি করতে হবে, আর এটাও অনুমান করা হয় যে আপনি আর কিছু না ভেবে শুধু সূত্র অনুসরণ করে চলবেন। এটা ব্যক্তিগত পুঁজি বিনিয়োগ তথা বিত্তের ক্ষেত্রে সত্য, যেখানে আপনাকে 6 মাস চলার মতো জরুরি তহবিল হাতে রাখতে এবং আপনার বেতনের 10% সঞ্চয় করতে বলা হয়েছে। এটা সেই বিনিয়োগের ক্ষেত্রে সত্য যেখানে আমরা সুদের হার এবং মূল্য স্থির করার মধ্যে যথাযথ ইতিহাস নির্ভর পারস্পরিক সম্পর্কটার ব্যাপারে বিলক্ষণ জানি। এবং এটি কর্পোরেট পুঁজি বিনিয়োগের ক্ষেত্রেও সত্য, যেখানে মুখ্য আর্থিক কার্যনির্বাহকরা মূলধনের নির্ভুল খরচের পরিমাপ করতে পারেন। এটা এমন নয় যে এই বিষয়গুলির মধ্যে কোনো একটা অকাজের বা ভুল। এটা হলো সেই জেনে ফেলা, যেখানে কি করতে হবে জেনে আপনি কি যখন তা কাজে লাগাতে চলেছেন তখন আপনার মাথার ভিতরে কি ঘটবে সেই বিষয়ে ওই আগে উল্লিখিত কি করতে হবে কিন্তু আপনাকে কোনো দিশাই দেখাতে পারে না। আপনি ইচ্ছুক হন বা অনিচ্ছুক, দুটি বিষয় আপনাকে প্রভাবিত করবেই। এক, স্বাস্থ্য; দুই, অর্থ।
সারা বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান আয়ুর জন্য দায়ী হেলথ ইন্ডাস্ট্রিগুলি আধুনিক বিজ্ঞানের সাফল্য এনে দিয়েছে। মানুষের শরীর কিভাবে কাজ করে সে বিষয়ে নানা বৈজ্ঞানিক আবিষ্কার ডাক্তারদের পুরনো ধারণাগুলি বদলে দিয়েছে এবং কার্যত তার ফলে আজকের দিনে প্রায় প্রত্যেকেই স্বাস্থ্যবান ও সুস্থ জীবনযাপন করে থাকেন। অর্থশিল্পে বিনিয়োগ, ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায়িক পরিকল্পনা এগুলি তো অন্য গল্প। গত 2 শতক ধরে অর্থনীতি সেরা বিশ্ববিদ্যালয়গুলি থেকে উঠে আসা সবচেয়ে বুদ্ধিমান মস্তিষ্কগুলিকে বাছাই করে নিয়েছে। 1 দশক আগে প্রিন্সটন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে জনপ্রিয় বিষয় ছিল আর্থিক প্রকৌশল চর্চা। এই বিষয়ে যারা পড়াশোনা করছেন তারাই সফল বিনিয়োগকারী হয়ে উঠছেন। এমনকি কোনো দৃষ্টান্ত বা প্রমাণ পাওয়া গেছে। আমি কিন্তু কোথাও তেমন কিছুই দেখিনি। বছরের পর বছর ধরে সমষ্টিগত চেষ্টা ও ত্রুটির মধ্যে দিয়ে আমরা শিখেছি কিভাবে আরও ভালো কৃষক, দক্ষ কলের মিস্ত্রি বা উন্নত রসায়নবিদ হওয়া যায়। কিন্তু সেই চেষ্টা এবং ত্রুটি প্রক্রিয়া কি আমাদের ব্যক্তিগত অর্থায়নের ব্যাপারে কিভাবে আরও উন্নত হওয়া যায় তা শিখিয়েছে? আমরা কি নিজেদের ঋণের দায়ে গলা পর্যন্ত ডুবিয়ে দেওয়ার সম্ভাবনাটাকে এতটুকুও কমাতে পেরেছি? কোনোদিন কি সেই অনাগত খরা বা বন্যা বা মহামারীর দুঃসহ দিনগুলির কথা ভেবে একটি টাকাও আমরা লক্ষ্মীর ভারে ফেলতে পেরেছি? নাকি প্রায় সকলেই অবসর জীবনের সঞ্চয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছি? কোনটি? আমাদের সুখের জন্য টাকা পয়সা কি কি অসাধ্য সাধন করতে পারে, আর কোনগুলি যে পাখিদের দানা খাওয়াবার মতো অকাতরে টাকা পয়সা ছড়ালেও কিছুতেই কাজ হয় না, সে সম্পর্কে কি আমাদের কোনো বাস্তব ধারণা আছে? আমি তো তেমন কোনোই জোরালো প্রমাণ দেখিনি। এর মূল কারণ আমার মনে হয় যে আমরা টাকা পয়সা সম্বন্ধে এমনভাবেই ভাবতে ও বুঝতে শিখেছি যেখানে বেশিরভাগই পদার্থবিদ্যার মতো নিয়ম এবং আইনের বেড়াজালে আবদ্ধ, এবং সেটা যে খুব একটা মনোবিজ্ঞানের মতো করে তাও তো নয়, আবেগ এবং সূক্ষ্ম প্রভেদ সহ। এবং সেটা আমার কাছে ঠিক যতটাই আকর্ষণীয় ততটাই গুরুত্বপূর্ণ বটে। টাকা পয়সা সর্বত্রই আমাদের সকলের ওপরে কম বেশি প্রভাব ফেলে এবং বেশিরভাগ মানুষকেই বিভ্রান্ত করে, আর প্রত্যেকেই এটি নিয়ে একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করে। জীবনে নানান ক্ষেত্রে কাজে লাগার মতো অনেক কিছুই টাকা পয়সা আমাদের শিখিয়ে দেয়, যেমন জীবনের ঝুঁকি, আত্মবিশ্বাস বা সুখ সমৃদ্ধি ইত্যাদি প্রভৃতি। অল্প কয়েকটি এমন বিষয়ও রয়েছে যা আরও অধিক শক্তিশালী আতস কাছে ধরা দেয়, যেগুলি বুঝতে সাহায্য করে যে টাকা পয়সার থেকে মানুষ যেমন আচার আচরণ করে তারা যে তা কেন করে। এটা পৃথিবীর একটা সবচেয়ে বড় নাট্যরঙ্গ। 1 দশকেরও বেশি সময় ধরে এই বিষয়ের ওপর লেখালেখি করে আমার নিজের এই আর্থিক মনোবিজ্ঞানের সম্পর্কিত উপলব্ধি একটা নির্দিষ্ট আকার ধারণ করেছে। আমি 2008 সালের শুরু থেকে আর্থিক ব্যাপার স্যাপার সম্পর্কে লেখালেখি শুরু করি, আর বিগত 80 বছরের মধ্যে এটাই ছিল আর্থিক অনটন এবং চরম মন্দার প্রকটকাল। ঠিক কী ঘটেছিল তা লিখে রাখতে গিয়েই আমি প্রকৃতপক্ষে কী ঘটেছিল সেটাই বুঝতে চাইছিলাম। কিন্তু সেই আর্থিক সংকটের পরেই প্রথম আমি যে জিনিসটা বুঝলাম তা হলো কেউই সঠিকভাবে বোঝাতে পারছে না যে আসলে কী ঘটেছে এবং কেন ঘটেছে। এই অবস্থায় আমি এখন একাই আসরে নামব, আর কিছু তো একটা উপায় বের করবই। এই মতোই মনস্থির করলাম, এবং এটি করতে গিয়ে প্রথমেই যেটি বুঝলাম তা হলো প্রতিটি যুক্তিসঙ্গত যথাযথ ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে একটি করে সমান বিশ্বাসযোগ্য মিথ্যা প্রমাণ মজুদ ছিল। ইঞ্জিনিয়াররা একটা সেতু চুরচুর হয়ে ভেঙে পড়ার কারণ নির্ধারণ করতে পারেন, কেননা সেখানে এমনই যুক্তি থাকে যে কোনো নির্দিষ্ট পরিমাণ চাপ যদি একটা জায়গাতেই যথেষ্টভাবে প্রয়োগ করা হয় তাহলে সেই জায়গাটা একসময় যথাযথ দৃঢ়তা হারিয়ে ভেঙে পড়বে।
পদার্থবিদ্যা আদপেই কোনো বিতর্কিত বিষয় নয়। এটা সম্পূর্ণভাবে ভৌত নিয়ম ঘিরে পরিচালিত হয়ে থাকে। আর্থিক বিষয়টা কিন্তু একেবারেই আলাদা। এটা মূলত মানুষের আচার আচরণের প্রেক্ষিতেই নির্দেশিত হয়ে থাকে, এবং আমি কোথায়, কখন, কেমন আচার ব্যবহার করছি সেটা আমার কাছে একটি নির্দিষ্ট মানে থাকলেও আপনার দেখে অদ্ভুত লাগতেই পারে। আর্থিক সংকট সম্পর্কে আমি যত কিছু বেশি ভিতরে ঢুকে পড়তে ও লিখতে শুরু করলাম, ততই বুঝতে পারলাম যে আর্থিক ব্যাপার নিয়ে আলোচনা না করে বরং মনোবিজ্ঞান এবং ইতিহাস বিষয়ক আলোচনা করতে শুরু করলে আমার বিপরীত দিকে থাকা আপনি এই বিষয়টা অনেকটা ভালোভাবেই বুঝতে পারবেন। মানুষ কেন ধার করে, আর ধার করার পর নিজেদেরকে দেনার দায়ে গলা অবধি নিমজ্জিত করে রাখে, তা বুঝতে আপনাদের মোটেও সুদের হার সম্পর্কে কোনো তথ্য ঘাটার দরকার হবে না। এই ক্ষেত্রে আপনাকে আর্থিক লালসা, নিরাপত্তাহীনতা এবং অতি আশাবাদী আত্মবিশ্বাসের ইতিবৃত্তই কেবল পড়তে হবে। আগেকার দিনে বিয়ার বেচাকেনার বাজারে যা প্রায়ই হয়ে থাকতো, সেটি ধরুন না কেন, বিনিয়োগকারীরা কোনো সুখবর পাওয়ার তোয়াক্কা না করে পণ্য অতি দ্রুত বিক্রি করে দিতেন, এমনকি পণ্যের দামও আরও কমিয়ে দিতেন। ঠিক সেই রকমই স্টক বাজারেও ট্রেন্ড যখন নিচের দিকে থাকে, তখন বিনিয়োগকারীরা কেন তাদের শেয়ার ঝটপট বিক্রি করে দেন, তা বুঝতে আপনাকে প্রত্যাশিত ভবিষ্যৎ রিটার্নের অঙ্কের হিসাব কষতে মোটেও হাত গুনতে হবে না। আপনার বিনিয়োগগুলি আপনার সন্তানের ভবিষ্যৎকে কোনোভাবে বিপদগ্রস্ত করছে কিনা, এই বিষয়ে বরং তলিয়ে ভাবতে হবে। অর্থাভাব ঘটলে আপনার পরিবারের সকলের নিদারুণ যন্ত্রণায় ক্লিষ্ট মুখগুলি কোনো চোখ দিয়ে কি করেই বাঁচে দেখবেন, সেই কথাও ভাবতে হবে। আমি ভলতেয়ারের সেই পর্যবেক্ষণটি পছন্দ করি, যেখানে তিনি বলছেন, ইতিহাস কখনো নিজের পুনরাবৃত্তি করে না, কিন্তু মানুষ সবসময় করে। আমরা টাকা পয়সার সঙ্গে ঠিক যেমন ব্যবহার করি, তা তার এই উক্তির সঙ্গে বেশ ভালোভাবে প্রযোজ্য হয়। 2018 সালে আমি একবার একটি প্রতিবেদন লিখেছিলাম, যাতে সাধারণ মানুষজনের 20টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রুটি, পক্ষপাত এবং খারাপ আচার ব্যবহারের কারণগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। ঠিক যেমনটি আমি দেখেছি, টাকা পয়সা নিয়ে লেনদেন করার সময় তা মানুষজনকে কি অসম্ভবভাবে প্রভাবিত করে, তার ভিত্তিতেও আমি সেটি লিখেছিলাম। এটির নাম দিয়েছিলাম টাকা পয়সার মনোবিজ্ঞান। 10 লক্ষেরও বেশি মানুষ এটা আজও পড়ছেন এবং আগেও পড়েছেন। এই বইটি এই বিষয়ের ওপর আরও গভীরভাবে চিন্তা ভাবনা করে লেখা হয়েছে। আমার আগে লেখা সেই প্রতিবেদন থেকে কিছু ছোট ছোট অনুচ্ছেদ বইটিতে একই রকম রেখে দেওয়া হয়েছে। এই 20টি অধ্যায় মিলে আপনি যে তথ্যটি পাচ্ছেন, তা হলো আর্থিক মনোবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কখনো বা সব বিরোধী বৈশিষ্ট্য একত্রে রেখেছি, ঠিক যেমনটি আমি নিজে বুঝতে পেরেছি। সেইগুলি প্রত্যেকটি যথাসম্ভব বিশদে বর্ণনা করা হয়েছে এখানেই। একটি সাধারণ ভাবানুসারকে কেন্দ্র করে সব অধ্যায় পরপর রয়েছে, তবে এইগুলির নিজস্ব অস্তিত্বও বর্তমান, যার ফলে অধ্যায়গুলি পরের পর না পড়ে এক একটি একদম আলাদাভাবেও পড়া যায়। এটা তেমন বিশাল বড় বা মোটা কোনো বই নয়। আপনি যখন বইটি পড়ার জন্য হাতে নিয়েছেন, আপনাকে স্বাগত জানাই। অভিজ্ঞতায় দেখেছি, অনেক পাঠকই বই পড়তে বসেন ঠিকই, কিন্তু বেশিরভাগই পাঠকই পড়তে শুরু করা বই শেষ করেন না, কারণ সাধারণত কোনো বিষয়ের জন্যই 300 পাতা ধরে ব্যাখ্যা করার বা পড়ার দরকার হয় না। তাই বলছি, কোনো বিষয় নিয়ে পাতার পর পাতা না ভরিয়ে সর্বোপরি আপনার বিরক্তির কারণ না ঘটিয়ে এই ক্ষেত্রে আমি বরং 20টি নির্দিষ্ট অথচ সংক্ষিপ্ত বিষয়বস্তু তৈরি করব, যা আপনি পড়তে বসে একটানা পড়ে শেষ করে ফেলতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আজকের দ্য সাইকোলজি অফ মানি, যে টাকা কড়ির মনস্তত্ত্ব, মর্গেন হাউসের লেখা,
যে বইটির ভূমিকা ছিল সেটা আমরা জানলাম।